আমার নাম সিরাজুল মুস্তাকিম নাবিল। আমাদের টিমের নাম গ্রিন ফোর্স। আমরা রাবাইতারি এসডি বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে ইকো গ্রিড সিটি। ইকো শব্দের অর্থ পরিবেশ বান্ধব, গ্রিড অর্থ সিস্টেম, সিটি অর্থ শহর। অর্থাৎ পরিবেশ বান্ধবভাবে গঠিত একটি শহরকে আমরা বলতেছি ইকো গ্রিড সিটি। এই শহরের মাস্টার প্ল্যানের মাধ্যমে আমরা বাংলাদেশে বিদ্যমান কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করতে চাই। সমস্যাগুলোর মধ্যে প্রধান সমস্যা হচ্ছে পরিবেশ দূষণ, প্লাস্টিক হচ্ছে মূল কারণ। দ্বিতীয় সমস্যা হচ্ছে বেকারত্ব এবং তৃতীয় সমস্যা হচ্ছে বাংলাদেশ পুরোপুরি অনবায়নযোগ্য শক্তির উপর নির্ভরশীল বলা যেতে পারে। তাই আমরা অনবায়নযোগ্য শক্তির যাতে অতিরিক্ত অপচয় না ঘটে সেদিকে আমরা কাজ করব। তো চলুন প্রজেক্টের এক্সপ্লেনেশন শুরু করি। প্রথমে আপনাদেরকে দেখাবো আমাদের প্লাস্টিক ফার্টিলাইজেশন সিস্টেম। এখানে আমরা প্লাস্টিক ব্যবহার যেহেতু আমাদের পক্ষে ক্ষতিকর, আর সরকার বলতেছে যে প্লাস্টিক নয়, আপনারা ব্যবহার করুন পাট, কিন্তু পাটটা আমাদের জন্য অনেক বেশি দামি হয়ে যায়। তাই আমরা প্লাস্টিক এবং পাট মিক্স করে তৈরি করেছি আমাদের হ্যান্ডমেড জিনিস, আমাদের নিজের হাতে বানানো, বাংলাদেশে এই প্রথম। প্লাস্টিক এবং পাটের অনুপাত হচ্ছে 2:1। এই প্রজেক্টের মাধ্যমে আমরা প্লাস্টিকের সমস্যা যেভাবে সমাধান করতেছি সেভাবে পাটের থেকে 25% কম সাশ্রয়ে আমরা এই জিনিসটা ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে বিভিন্ন ধরনের প্লাস্টিক যেভাবে ইউজ করি আমরা, অর্থাৎ ব্যাগ হিসেবে বা কার্পেট হিসাবে বা টেবিলের বিভিন্ন জায়গায় আমরা যেভাবে প্লাস্টিক ইউজ করি সেখানে আমরা এটা ইউজ করতে পারবো। এটা পুরোপুরি পরিবেশ বান্ধব। প্লাস্টিক যেখানে নষ্ট হয় 400 থেকে 500 বছরের মধ্যে, সেখানে এই জিনিসটা নষ্ট হতে সময় লাগবে মাত্র 20 থেকে 25 বছর। কল্পনা করতে পারছেন এটা কতটা এগিয়ে গেছে? এরপর আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সর্বপ্রথম স্পিড ব্রেকার থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রজেক্ট। এটা হচ্ছে বাংলাদেশের প্রথম এবং এই প্রথমবার আমরা এটা নিয়ে ইমপ্লিমেন্ট করতেছি। এটার সিস্টেমটা খুবই স্বাভাবিক এবং খুবই সিম্পল। যখন একটা গাড়ি, আমাদের সাধারণভাবে যে স্পিড ব্রেকারগুলো থাকে সেগুলো হচ্ছে ফিক্স স্পিড ব্রেকার, কিন্তু আমাদের এই স্পিড ব্রেকারটা ফিক্সড না। যখন কোনো গাড়ি এটার উপর দিয়ে আসবে তখন এটা হচ্ছে নিচের দিকে নেমে যাবে, অর্থাৎ এটা ফ্লেক্সিবল, নিচের দিকে নেমে যাবে এবং এখানে যে মেকানিক্যাল চেম্বারটা আছে, মেকানিক্যাল গিয়ার শ্যাফট আছে, সেটা ওই প্রেশারটাকে মেকানিক্যাল এনার্জিতে রূপান্তর করবে এবং সেটা দিয়ে আমরা জেনারেটর ঘুরাবো, ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করব। এটার হিসাবটা হবে এরকম যে প্রতিটা গাড়ি, আমরা সাধারণত প্রাইভেট কারকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিয়েছি, তো প্রতিটা গাড়ি যখন এটার উপর দিয়ে যাবে তখন 20 থেকে 30 জুল শক্তি উৎপাদন করবে। আর এরকম ভাবে 10,000 গাড়ি যদি যায় তাহলে আমরা 1 কিলোওয়াট বা 1 ইউনিট শক্তি পাবো। আপনাদের হয়তো মনে হতে পারে যে 10,000 গাড়ির সংখ্যাটা অনেক বেশি, কিন্তু আপনি যদি সাধারণভাবে চিন্তা করেন পদ্মা সেতুর উপর দিয়ে একদিনে প্রায় 70,000 গাড়ি যায়। আর এভাবে পদ্মা সেতুর উপরে যদি 2 থেকে 3টা স্পিড ব্রেকার লাগানো যায় এবং ইমপ্লিমেন্ট করা যায় সঠিকভাবে, তাহলে দেখবেন পদ্মা সেতুর পুরো যে লাইট সিস্টেমটা আছে সেটা শুধুমাত্র এইটাই কভার করতে পারবে। জাতীয় গ্রিড থেকে আমাদের কোনো বিদ্যুৎ ক্ষতি হবে না। এরপর ঢাকা বা চট্টগ্রাম বা বিভিন্ন যে ক্রাউডেড সিটিগুলো আছে সেখানকার, আমি ঢাকা নিউ মার্কেটের কথা বলতে পারি, আবার চট্টগ্রামের যে পোর্ট এলাকা আছে সেখানকার কথা বলতে পারি। সেখানে এই সিস্টেমটা যদি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে আমাদের জাতীয় গ্রিডের বিদ্যুৎ প্রায় 10 থেকে 15% এটা ব্যয়টা কমে আসবে। আমাদের হিসাব আছে যে ঢাকায়, শুধুমাত্র ঢাকা শহরে একদিনে স্পিড, আমাদের যে স্ট্রিট ল্যাম্পগুলো আছে সেই ল্যাম্পগুলো চালানোর জন্য 14,50,000 থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়। এটা যদি করতে পারি তাহলে 10 থেকে 15% খরচ অনেক কমে আসবে। এটা কাজ করে এইভাবে, সাধারণভাবে একটা প্রোটোটাইপ আমরা বানিয়েছি। যখন একটা গাড়ি এটার উপর প্রেস করবে তখন এই যে লাইট জ্বলবে, অর্থাৎ এখানে বিদ্যুৎ তৈরি হচ্ছে, নিচে মেকানিক্যাল গিয়ার শ্যাফট ঘুরতেছে, এখানে বিদ্যুৎ তৈরি হচ্ছে। দেখুন, এরপর আমাদের কাছে আছে অটোমেটিক গার্ডেনিং সিস্টেম। যেহেতু আমাদের প্রজেক্টের গোল হচ্ছে বা লক্ষ্য হচ্ছে পরিবেশকে বাঁচানো, পরিবেশকে সাজানো, তাই আমরা ডেভেলপ করেছি একটা অটোমেটিক গার্ডেনিং সিস্টেম, যেখানে ধরুন আপনার নিজের বাড়িতেও বাগান আছে, ফুলের টব আছে, কিন্তু সব ফুলে পানি দেওয়ার সময় পান না, বা যখন পানি দেন তখন সঠিকভাবে পানিটা পরিমাপ করে দেওয়া হয় না। আবার বিভিন্ন নার্সারিতে যারা কাজ করে তারা পানি কতটুকু দিতে হয়, গাছের কতটুকু প্রয়োজন সেটা তারা জানে না। যখন এই সেন্সরটা হচ্ছে আমাদের এভাবে কাজ করবে, যখন সেখানে পানি থাকবে না তখন অটোমেটিক্যালি পানি দিবে, আর যখন যতটুকু পানি দেওয়া হয়ে যাবে তখন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। পানি দেওয়া হয়ে গেছে তখন ওই যে ইয়েটা বন্ধ হয়ে যাবে, পানির সাথে সংযোগ হলেই এটা বন্ধ হয়ে যাবে। তো এটা হচ্ছে বেনিফিটটা এভাবে হবে যে অতিরিক্ত পানি দেওয়ার ফলে আমাদের যে ক্ষতিটা হইতো সেটা আর হবে না। আপনারা হয়তো অনেকে জানেন না যে অতিরিক্ত পানি দেওয়ার ফলে গাছের যে শিকড় আছে সেই শিকড় মারা যায়,
তারপর অক্সিজেনের অভাবে গাছের পাতা হলুদ হয়ে যায়, অতিরিক্ত পানি দেওয়ার কারণে অক্সিজেনের অভাব হয় এবং সেখানে গাছের পাতা হলুদ হয়ে যায়। আর আমরা মনে করি যে পানি নাই তার কারণে হলুদ হয়ে গেছে, আবার পানি দেই গাছটা নষ্ট হয়ে যায়। এভাবে গাছের সঠিক পরিচর্যা না হওয়ার কারণে বাংলাদেশে আসলে গাছের যে অভয়ারণ্য থাকার কথা, আপনারা হয়তো এই তথ্যটা জানেন, একটা কান্ট্রিতে বা একটা দেশে 25% বনভূমি থাকা দরকার, কিন্তু বাংলাদেশে এটার পরিমাণ মাত্র 10.98%। চিন্তা করে দেখেছেন, যদি এটা সঠিকভাবে ইমপ্লিমেন্ট না করা হয় তাহলে কি ভয়াবহ পরিস্থিতি আমাদের সামনে অপেক্ষা করছে। বাংলাদেশ কিন্তু একটা কোস্টাল এরিয়ার মধ্যে অবস্থিত, বঙ্গোপসাগরের খুব কাছাকাছি। এখানে যদি আমরা সুন্দরভাবে এই প্রজেক্টগুলো কাজে লাগাতে পারি তাহলে দেখা যাবে আমাদের অনেক উপকার হবে, পরিবেশের ক্ষয় রোধ হবে এবং আমরা সুন্দরভাবে পরিবেশ বান্ধব একটা বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এটা শুধু আমাদের একার প্রচেষ্টা হলে চলবে না, সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগ আমাদের সাথে কাজ করতে হবে। এখন আমাদের লেভেলে যেটা দেখা যায় যে আমরা হচ্ছে তরুণ উদ্যোক্তা এবং আমরা চাই বাংলাদেশের জন্য কাজ করতে, কিন্তু আমাদের সামনে কোনো প্রফেশনাল গাইডলাইন নাই। যেমন দেখা যায় বড় বড় ইঞ্জিনিয়ারদের সাথে আমাদের কোনো কন্ট্যাক্টই নাই, আমরা জানি না তারা কিভাবে কাজ করেন, আমরা জানি না রিয়েল ওয়ার্ল্ডে কিভাবে কাজগুলো করা হয়। তাই এরকম যদি একটা প্ল্যাটফর্ম হয়, আপনি দেখবেন ভারতে আছে শার্কস অফ ইন্ডিয়া, জাপানে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, আবার আমেরিকাতে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, সেখানে এন্টারপ্রেনার যারা আছে, যারা তরুণ উদ্যোক্তা আছে, তারা নিজেদের প্রজেক্ট নিয়ে যায়, তারা সেখানে দেখায় ফান্ডিং পায়। এটা হচ্ছে বাংলাদেশে নাই। তাই আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব বাংলাদেশে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে যেটা মিডিয়ার সাথে কানেক্টেড থাকবে এবং বাংলাদেশের যে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল লোকজন আছে তাদের সাথে আমাদের কানেকশন থাকবে। তাহলে বাংলাদেশের এই যে আমাদের যে ক্ষুদ্র প্রচেষ্টাগুলো, সেগুলো একসময় বাংলাদেশকে সুন্দরভাবে রঙিন করে তুলবে। ধন্যবাদ সবাইকে।